আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের যত সরকারি এবং বেসরকারি যত পলিটেকনিক আছে, যে ইলেকট্রনিক্স টেকনোলজির 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির 4th পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম হচ্ছে নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনের 10ম অধ্যায়। 10ম অধ্যায় আছে এন্টিনার গঠন ও কার্যপদ্ধতি। এন্টিনার গঠন ও কার্যপদ্ধতির মধ্যে আমাদের 10.1-এ আছে সিলেবাস অনুযায়ী যেটা সাজানো, যে এন্টিনা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বিকিরণের বাহ্যিক ধারণা আমরা যা শিখতে পারবো। 10.2-তে আছে এন্টিনার সাথে সম্পর্কিত কিছু বিন্দু উৎস বা উৎস বিন্দু, পাওয়ার গেইন, ডাইরেক্টিভিটি, অ্যাপারচার, কার্যকরী ক্ষেত্র, রেডিয়েশন প্যাটার্ন, বিম কোণ এবং বিম ও রেডিয়েশনের দূরত্বের সংজ্ঞা। 10.3-এ আছে ডাইপোল, ফোল্ডেড ডাইপোল, ইয়াগি, মার্কনি এবং হুইপ এন্টিনার গঠন। 10.4 ও 10.5-এ আছে এন্ডফেয়ার ও ব্রডসাইড এর গঠন ও কার্যাবলী। 10.6-এ আছে এন্টিনা কাপলিং ও ইম্পিডেন্স ম্যাচিং। আর 10.7-এ আছে লগ পিরিয়ডিক এন্টিনার ব্যাখ্যা। আমরা আজকে আলোচনা করব এই 10.1 থেকে 10.7 পর্যন্ত। তো আমরা যারা ক্লাসটা উপভোগ করতেছি, অর্থাৎ ইলেকট্রনিক্স টেকনোলজির 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই সেমিস্টারের এই সাবজেক্টটা আজকে 10ম অধ্যায় আমরা আলোচনা করব। তাহলে আমরা সবাই মনোযোগের সহিত যদি ক্লাসটা শুনি, তাহলে সবাই সামনের পরীক্ষার জন্য বা তাদের সিলেবাস কভারের জন্য খুব উপকৃত হবে ইনশাল্লাহ। তো প্রথমে আছে আমার 10.1-এর এন্টিনা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বিকিরণের বাহ্যিক ধারণা, যে এন্টিনা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি কিভাবে বিকিরণ হয়। তা আমরা যেটা জানি যে এন্টিনা যা শূন্য স্থানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করতে এবং শূন্য স্থান হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে গ্রহণ করতে ব্যবহৃত হয়। যা আসলে আমরা যেটা এন্টিনাকে ব্যবহার করে থাকি, যারা আমরা টেলিভিশন সিস্টেম জানি, ওয়্যারলেস সিস্টেম জানি, যেগুলোর মধ্যে আমরা আগেকার যে সিস্টেমগুলো ছিল অ্যানালগ যখন ছিল, তখন আমরা এন্টিনার মাধ্যমে কিভাবে সিগন্যালকে রিসিভ করতাম। তো সিগন্যালকে রিসিভ করলে দেখা গেছে ট্রান্সমিটার থেকে যে এন্টিনা ব্যবহার করা হয় একটা সিগন্যাল ট্রান্সমিটিংয়ের জন্য, সেই এন্টিনাটা সাধারণত তার কাজ হচ্ছে কি, যে ইলেকট্রিক্যাল ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তর করে ফ্রি ফেজে ছেড়ে দেওয়া। আবার রিসিভারের কাজ হচ্ছে, যেমন একটা টেলিভিশন তার যে এন্টিনা ছিল সেটার মাধ্যমে কাজ হচ্ছে ওই এন্টিনার মাধ্যমে কি, যে ফ্রি পেজ থেকে বা মুক্ত পেজ থেকে বা বাতাস থেকে যেটা বলে, যে ওইখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে রিসিভ করে তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা। তো এইটাই হচ্ছে আসলে মূলত এন্টিনার কাজ। সেই জন্য বলতেছে যে এন্টিনা যা শূন্য স্থানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করতে পারে, মানে যেটা ট্রান্সমিটিং এন্টিনাতে সে বিকিরণ করে ফ্রি পেজে, এবং শূন্য স্থান হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে গ্রহণ করতে ব্যবহৃত হয়। দুইটা ক্ষেত্রে এন্টিনা ব্যবহৃত হয়। ফলে এন্টিনা প্রেরক প্রান্তে আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি, উচ্চমানের ফ্রিকোয়েন্সি। আরএফ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, পাওয়ারকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তর করে, এবং গ্রাহক প্রান্তে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আরএফ কারেন্টে রূপান্তর করে। অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সিকে ইলেকট্রোম্যাগনেটিক এন্টিনা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তরিত করে। এটা কোনটা, যেটা ট্রান্সমিটিং এন্টিনা। আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সিতে, মানে রেডিও ফ্রিকোয়েন্সির কারেন্টে রূপান্তর করে, সেটা কি করে, রিসিভিং এন্টিনা। তো মুক্ত তার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলা যায় যে এতে যে পরিমাণ সিগন্যাল প্রয়োগ করা হয় তার সামান্য অংশ বিকিরণ করে।
মানে এমনি স্বাভাবিক তারের যে সিগন্যাল তার সামান্য অংশ বিকিরণ করে বাতাসের মধ্যে। যে সিগন্যাল সোর্স হতে গৃহীত শক্তি সর্বাধিক শক্তি বিকিরণ করার জন্য মুক্ত তার ট্রান্সমিশন পদ্ধতিকে সংস্কার করা আবশ্যক। এমন একটা ব্যবস্থাপনা আবশ্যক যার মাধ্যমে উৎস হতে গৃহীত সিগন্যালের অধিকাংশ শক্তি বিকিরণ করা যায়। তো যাই হোক, এই এন্টিনা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি কিভাবে বিকিরণ করা যায় তার একটা ব্যাখ্যা দেওয়া হলো। তা আরও আছে, তোমরা একটা দেখো। যে আমি শুধু বেসিক নলেজটা দেওয়ার চেষ্টা করলাম, এ আলোচনা করলাম যে এন্টিনা কি জিনিস আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, আরএফ কি। তারপর 10.2 আছে এন্টিনার সাথে সম্পর্কিত কিছু বিন্দু উৎস বা উৎস বিন্দু, পাওয়ার গেইন, ডাইরেক্টিভিটি, অ্যাপারচার, কার্যকরী ক্ষেত্র, রেডিয়েশন প্যাটার্ন, বিম কোণ এবং বিম ও রেডিয়েশন দূরত্বের সংজ্ঞা। তার প্রথমে আছে বিন্দু উৎস। একটি ট্রান্সমিটিং এন্টিনা হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিকিরণ হয়। যে স্থান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে স্থান থেকে চারদিকে, অর্থাৎ যে স্থান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ যে স্থান থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, ওই চার দিক থেকে ওই স্থানের দিকে তাকালে একটি বিন্দুর ন্যায় মনে হয়। মানে বলতেছে যে আমরা একটা এন্টিনা থেকে যখন সিগন্যালগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে বিকিরণ হয়, মানে চতুর্দিকে, কিন্তু ওই চতুর্দিক থেকে যদি আমরা এন্টিনার দিকে তাকাই তাহলে এন্টিনাকে কি হবে, একটা বিন্দুর মতো মনে হবে। আর যেহেতু ওই বিন্দু থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়েছে, সেই জন্য ওই বিন্দুকে উৎস বিন্দু বা পয়েন্ট সোর্স বলে। উৎস বিন্দু বা পয়েন্ট সোর্স বলে। এখানে আবার বিন্দু উৎস একই জিনিস, যে উৎস বিন্দু বা পয়েন্ট সোর্স বলে। আমি আবার বলতেছি যে একটি ট্রান্সমিটিং এন্টিনা হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, যে স্থান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে স্থান থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যে স্থান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা চারদিকে ছড়িয়ে পড়ে, চার দিক থেকে তাকালে ওই স্থানের দিকে তাকালে একটি বিন্দুর ন্যায় মনে হয়। আর যেহেতু ওই বিন্দু থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ছে, সেই জন্য ওই বিন্দুকে উৎস বিন্দু বা পয়েন্ট সোর্স বলে। আমি বুঝাইতে পারছি মনে হয়। তারপর হচ্ছে পাওয়ার গেইন। পাওয়ার গেইন হচ্ছে এন্টিনা এর পাওয়ার গেইন একটি আনুপাতিক রাশি, অর্থাৎ নির্দিষ্ট দিকে এন্টিনার পাওয়ার ঘনত্ব। এন্টিনার পাওয়ার ঘনত্ব ও আইসোট্রপিক এন্টিনার পাওয়ার ঘনত্বের অনুপাতকে পাওয়ার গেইন বলে। আমি আবার বলতেছি যে পাওয়ার গেইন হচ্ছে যে এন্টিনা এর পাওয়ার গেইন একটি আনুপাতিক রাশি, একটি অনুপাত এর ফল, অর্থাৎ নির্দিষ্ট দিকে এন্টিনার পাওয়ার ঘনত্ব, যে কোনো একটা নির্দিষ্ট দিকে এন্টিনার পাওয়ারের যে ঘনত্ব তার আইসোট্রপিক এন্টিনার পাওয়ার ঘনত্বের অনুপাতকে পাওয়ার গেইন বলে। অতএব পাওয়ার গেইন ইকুয়াল হচ্ছে নির্দিষ্ট দিকে এন্টিনার পাওয়ার ঘনত্ব বাই আইসোট্রপিক এন্টিনার পাওয়ার ঘনত্ব। এই অনুপাতটাকে বলা হয় পাওয়ার গেইন। আমরা বললাম যে বিন্দু উৎস বা উৎস বিন্দু, পাওয়ার গেইন। তারপর হচ্ছে ডাইরেক্টিভিটি। যে সমস্ত এন্টিনার ক্ষেত্রে যে দিকে গেইন সবচেয়ে বেশি হয়, বলতেছে যে সমস্ত এন্টিনার ক্ষেত্রে যে দিকে গেইন সবচেয়ে বেশি হয় সে দিকে ডাইরেক্টিভিটি বলে। একে সর্বোচ্চ পাওয়ার গেইনও বলা হয়। অর্থাৎ আমরা যখন এন্টিনার থেকে সিগন্যালটা ফ্রিকুয়েন্সি ছড়িয়ে পড়ে, তো বলতেছি যে দিক থেকে বেশি গেইনটা বেশি পাওয়া যায় সেই দিকে ডাইরেক্টিভিটি বলে। একে সর্বোচ্চ পাওয়ার গেইনও বলে। অ্যাপারচার। অ্যাপারচার একটি আনুপাতিক রাশি। এখানে ডিশ এন্টিনাকে বোঝানো হয়েছে। ডিশের ফোকাল দূরত্ব ও ডিশের সম্মুখ প্রান্তের ব্যাসের অনুপাতকে অ্যাপারচার বলে। আমি আবার বলতেছি যে অ্যাপারচার একটি আনুপাতিক রাশি। এখানে ডিশ এন্টিনাকে বোঝানো হয়েছে। ডিশের ফোকাল দূরত্ব ও ডিশের সম্মুখ প্রান্তের ব্যাসের অনুপাতকে অ্যাপারচার বলে। অ্যাপারচারকে এ দিয়ে প্রকাশ করা হয়, অতএব এ সমান সমান হচ্ছে ডিশের ফোকাল দূরত্ব বাই ডিশের সম্মুখ প্রান্তের ব্যাস। তারপর কার্যকরী ক্ষেত্র। কার্যকরী ক্ষেত্রকে, এটাও কার্যকরী ক্ষেত্রকে এখানে একটা এ হবে, যে কার্যকরী ক্ষেত্রকে এর দ্বারা প্রকাশ করা হয়। এটিও একটি আনুপাতিক রাশি। কোন এন্টিনার গ্রাহক কর্তৃক গৃহীত পাওয়ার ও ওয়েভের পাওয়ার ঘনত্বের অনুপাতকে কার্যকরী ক্ষেত্র বা ইফেক্টিভ এরিয়া বলে। কার্যকরী ক্ষেত্রকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা প্রকাশ করা হয়, এখানে একটা এ হবে।
এটিও একটি আনুপাতিক রাশি। কোন এন্টিনা এর গ্রাহক কর্তৃক গৃহীত পাওয়ার ও ওয়েবের পাওয়ারের ঘনত্বের অনুপাতকে কার্যকরী ক্ষেত্র বা ইফেক্টিভ এরিয়া বলে। যে ধরি কোন এন্টিনার গ্রাহক কর্তৃক গৃহীত পাওয়ার হচ্ছে ডব্লিউ, ওয়েবের পাওয়ার ডেনসিটি হচ্ছে পি এবং কার্যকরী ক্ষেত্র হচ্ছে এ। এই ক্ষেত্রে এ ডব্লিউ সমান সমান পি এ, অর্থাৎ এ সমান সমান পি বাই ডব্লিউ। তো এখানে যেখানে ডব্লিউ গ্রাহক কর্তৃক গৃহীত পাওয়ার, যেটা গ্রাহক কর্তৃক গৃহীত পাওয়ার, এটার একক হচ্ছে ওয়াট। পি হচ্ছে ওয়েবের পাওয়ার ডেনসিটি, ওয়াট পার বর্গ মিটার। এ হচ্ছে কার্যকরী ক্ষেত্রফল বা যার একক হচ্ছে বর্গ মিটার। রেডিয়েশন প্যাটার্ন। কোনো এন্টিনা হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে এবং এর কিছু প্যাটার্ন আছে, তাকে বলা হয় রেডিয়েশন প্যাটার্ন। তাদের মধ্যে গুরুত্ব দুটি প্যাটার্ন আছে। বলতেছে যে কোনো এন্টিনা হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে এবং এই চারদিকে ছড়িয়ে পড়ার কিছু প্যাটার্ন আছে, তাকে বলা হয় রেডিয়েশন প্যাটার্ন। অর্থাৎ সিগন্যালটা কিভাবে ছড়িয়ে পড়তেছে এটার ভিত্তিটাই হচ্ছে প্যাটার্ন আকারে। তাদের মধ্যে গুরুত্ব দুটি প্যাটার্ন আছে, যেমন এক হচ্ছে আইসোট্রপিক প্যাটার্ন, আরেকটা হচ্ছে অমনি ডিরেকশনাল প্যাটার্ন। আইসোট্রপিক প্যাটার্ন এবং অমনি ডিরেকশনাল প্যাটার্ন। তা আইসোট্রপিক প্যাটার্নটা কি? আইসোট্রপিক প্যাটার্নটা হচ্ছে যে আইসোট্রপিক প্যাটার্ন এ বিকিরণ তীব্রতা চারদিকে সমান থাকে। আইসোট্রপিক প্যাটার্নটা কি হচ্ছে? বিকিরণের তীব্রতা চারদিকেই সমান থাকে, অর্থাৎ এন্টিনার সিগন্যালটা চারদিকে সমভাবে ছড়িয়ে পড়ে। আর অমনি ডিরেকশনাল প্যাটার্নে বিকিরণ ওয়েবের এমপ্লিটিউড আমরা আগেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পড়ে আসছি। এমপ্লিটিউড কাকে বলে? অর্থাৎ একটা সিগন্যালের যে এমপ্লিটিউড আছে, ওয়েবের এমপ্লিটিউড প্রত্যেক দিকে অর্থাৎ প্রত্যেক ডিরেকশনে সমান থাকে। এই কে অমনি ডিরেকশনাল প্যাটার্ন কম্বিনেশনের ক্ষেত্রে সাধারণত হরিজন্টালি ব্যবহৃত হয়। এই অমনি ডিরেকশনাল প্যাটার্ন কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত হরিজন্টালি ব্যবহৃত হয়। বিম কোণ। বিকিরণ প্যাটার্নের সর্বোচ্চ পাওয়ারের অর্ধ পাওয়ার বিন্দুদের মধ্যবর্তী কৌণিক ব্যবধানকে বিম কোণ বলে। বলছে বিকিরণ প্যাটার্ন অর্থাৎ এন্টিনা থেকে সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন এন্টিনার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অনুযায়ী চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন যে প্যাটার্নের সর্বোচ্চ পাওয়ারের অর্ধ পাওয়ার বিন্দুদের মধ্যবর্তী কৌণিক ব্যবধানকে বিম কোণ বলে। তার হচ্ছে বিকিরণ কোণ। কোনো এন্টিনা যে তলে অবস্থান করে সেই তলের সাথে যে কৌণিক অবস্থানে সর্বোচ্চ বিকিরণ পাওয়া যায় তাকে বিকিরণ কোণ বলে। আমি আবার বলতেছি যে বিম কোণ এবং বিকিরণ কোণটা হচ্ছে কোনো এন্টিনা যে তলে অবস্থান করে সেই তলের সাথে যে কৌণিক অবস্থানে সর্বোচ্চ বিকিরণ পাওয়া যায় তাকে বিকিরণ কোণ বলে। তারপর হচ্ছে 10.3 ডাইপোল, ফোল্ডেড ডাইপোল, ইয়াগি, মার্কনি এবং হুইপ এন্টিনার গঠন। ডাইপোল, ফোল্ডেড ডাইপোল, ইয়াগি, মার্কনি এবং হুইপ এন্টিনার গঠন। ডাইপোল এন্টিনার গঠন। এন্টিনা মূলত কাজ হচ্ছে যে আরএফ সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তর করতে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আবার আরএফ সিগন্যালে রূপান্তর করতে ব্যবহৃত হয়। এন্টিনার কাজটাই হচ্ছে এটা যে ট্রান্সমিটিং এন্টিনা মূলত কি করে যে আরএফ সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তর করে, আর রিসিভিং এন্টিনার কাজটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে রিসিভ করে সে আরএফ সিগন্যালে রূপান্তর করতে ব্যবহৃত হয়। অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি, উচ্চমানের ফ্রিকোয়েন্সি সিগন্যালে, ইলেকট্রিক্যাল সিগন্যালে সে রূপান্তর করে। এদিক দিয়ে এন্টিনা দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে। এন্টিনাটা কয়ভাবে ব্যবহৃত হয়? দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে। একটি প্রেরক এন্টিনা এবং অপরটি গ্রাহক এন্টিনা। হ্যাঁ, এন্টিনা দুইটাই, একটা প্রেরক এন্টিনা এবং একটা গ্রাহক এন্টিনা। প্রেরক এন্টিনাকে ধাতব দ্বারা গঠন করা হয়ে থাকে যা এতে প্রয়োগকৃত বৈদ্যুতিক শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে রূপান্তর করতে
রূপান্তর করে শূন্য স্থানে বিকিরণ করে থাকে। আমরা এটা আবারও বলছি যে প্যারক এন্টিনা, যেটা ট্রান্সমিটিং এন্টিনা আমরা বলি, যে প্যারক এন্টিনাকে ধাতব দ্বারা গঠন করা হয়ে থাকে, এন্টিনাকে ধাতব দ্বারা গঠন করা হয়, যা এতে প্রয়োগকৃত বৈদ্যুতিক শক্তিকে, মানে সে কি করে ইলেকট্রিক্যাল শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে রূপান্তর করে শূন্য স্থানে, মানে মুক্ত ফ্রি প্রেজে বিকিরণ করে থাকে, ফ্রি প্রেজে ছেড়ে দেয়। এতে প্রয়োগকৃত বৈদ্যুতিক শক্তি মূলত ভোল্টেজ বা কারেন্ট দ্বারা নির্দেশিত হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যাল হয় ভোল্টেজ অথবা কারেন্ট দ্বারা নির্দেশিত হয়। একটি গ্রাহক এন্টিনাও ধাতব পদার্থে তৈরি হয়ে থাকে। গ্রাহক যেটা রিসিভিং এন্টিনা, সেটাও কি করে ধাতব পদার্থে তৈরি হয়ে থাকে, যা শূন্য স্পেস হতে ফ্রি প্লেস হতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কর্তন করে মূল উপাদান ভোল্টেজ এবং কারেন্ট রূপান্তর করে। অর্থাৎ কর্তন করে বলে তাকে কি ডাইভার্ট করে। যেমন একটা ফ্রি প্লেজের মধ্যে অনেক ধরনের সিগন্যাল থাকে, সেইখান থেকে তার যে প্রয়োজন ওই এন্টিনা যে সিগন্যালটার জন্য ব্যবহার করা হচ্ছে ওই সিগন্যালটাকে রিসিভ করবে, আর বাকি সিগন্যালগুলো সে রিসিভ করবে না। যেমন মোবাইল, আমরা মোবাইলে যখন কথা বলি তখন কোথায় থেকে যে নাম্বার, যে সিগন্যালটা আসতেছে, যে মোবাইলে রিং হচ্ছে ওই সিগন্যালটাকে রিসিভ করবে, আদার কোনো সিগন্যাল রিসিভ করবে না। মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল ব্যবহার করা ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল সে রিসিভ করবে। টেলিভিশনের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল ব্যবহার করা হয় সে ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সি রিসিভ করে এবং তার যে প্রয়োজনীয় সিগন্যালটা সেটা গ্রহণ করে, বাকিটা সে রিসিভ করবে না। ইলেকট্রোম্যাগনেটিক কর্তন করে মূল উপাদান ভোল্টেজ এবং কারেন্টে রূপান্তর করে। তার হচ্ছে একটি ডাইপোল এন্টিনা বলতে সুষম দুই পোল, একটি ডাইপোল এন্টিনা বলতে পোল মানে প্রান্ত, একটি ডাইপোল এন্টিনা বলতে সুষম দুই পোল বা দুটি উপাদান বিশিষ্ট এন্টিনাকে বোঝায়, যার মধ্যে বিন্দু সাপেক্ষে উভয় প্রান্তে ভোল্টেজ সমান থাকে। আমি আবার বলতেছি যে একটি ডাইপোল এন্টিনা বলতে সুষম দুই পোল বা দুই উপাদান বিশিষ্ট এন্টিনাকে বোঝায়, যার মধ্যে বিন্দু সাপেক্ষে উভয় প্রান্তে ভোল্টেজ সমান থাকে। এক্ষেত্রে ডাইপোল এন্টিনা হিসাবে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, হাফ সাইকেল, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য ডাইপোল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য ডাইপোল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যে এন্টিনার দৈর্ঘ্য এতে প্রযুক্ত ফ্রিকোয়েন্সি শূন্য স্থানের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, যে এন্টিনার দৈর্ঘ্য এতে প্রযুক্ত ফ্রিকোয়েন্সি শূন্য স্থানের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ ল্যাম্বটা বাই 2 হয়, ল্যাম্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং 2 হয়, তাকে অর্ধ সাইকেল ডাইপোল বলে। এরূপ এন্টিনা দুটি ধাতব রড বা পাইপ দ্বারা তৈরি করা হয়ে থাকে। এতে দুটি উপাদান থাকে যার প্রত্যেকটির দৈর্ঘ্য ল্যাম্বটা বাই 4 হয়ে থাকে। আর ফলে এরূপ এন্টিনার মোট দৈর্ঘ্য, অর্থাৎ দুইটি উপাদান, একটা হচ্ছে ল্যাম্বটা বাই 4 আর একটা হচ্ছে ল্যাম্বটা বাই 4, এটা দুইটার যোগফল হচ্ছে ল্যাম্বটা বাই 2 হয়। অর্থাৎ আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে আরএফ সোর্স অর্থাৎ কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন থেকে যদি আমরা রিসিভ করি, এখানে দুইটা পোল আছে, একটা পোল, একটার দৈর্ঘ্য হচ্ছে ল্যাম্বটা বাই 4 আর একটা হচ্ছে ল্যাম্বটা বাই 4, এই দুইটার যোগফল হচ্ছে ল্যাম্বটা বাই 2। তো এই যে এন্টিনা পোল আকারে গঠন করা সেটার কথাই বলতেছি, যে এইগুলা কি দুইটা, তার মানে এটা ডাইপোল এন্টিনা, এটা চিত্র দেওয়া হয়েছে। ফোল্ডেড ডাইপোল এন্টিনার গঠন। ফোল্ডেড ডাইপোল এন্টিনা একটি গুরুত্বপূর্ণ এন্টিনা যা এবং রেঞ্জের সিগন্যাল গ্রহণ করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে, যা রেঞ্জের ফ্রিকোয়েন্সি, বিভিন্ন উচ্চমানের ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল গ্রহণ করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এতে দুটি উপাদান বিদ্যমান থাকে যার প্রত্যেকটির দৈর্ঘ্য মধ্য ফ্রিকোয়েন্সির তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তরঙ্গ দৈর্ঘ্যের হবে, তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয় এবং এদেরকে তাদের প্রান্তীয় অবস্থানে সংযুক্ত করা থাকে, তাদের প্রান্তীয় অবস্থানে সংযুক্ত করা থাকে। ফলে এদের প্রান্তের এই ওগুলার জায়গা বৈশূন্য হবে, এদের প্রান্তের মধ্যে ভোল্টেজ সমান থাকে এবং যতদূর সম্ভব বিকিরণ ফিল্ডকে একত্রিত করতে উভয় অর্ধ তরঙ্গ উপাদানকে প্যারালালে সংযোগ করতে হয়। এরূপ এন্টিনা সাধারণত ডাইপোল এন্টিনা থেকে ভিন্নতর বৈশিষ্ট্য হয়ে থাকে, ব্যবহারিক ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। একটি ফোল্ডেড এন্টিনা সাধারণত ডাইপোল এন্টিনার অনুরূপ কাজ করে। আমি আবার বলতেছি যে ফোল্ডেড ডাইপোল এন্টিনার গঠন, যে ফোল্ডেড ডাইপোল এন্টিনা একটি গুরুত্বপূর্ণ এন্টিনা যা ফ্রিকোয়েন্সির হাই ফ্রিকোয়েন্সি, উচ্চ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল গ্রহণ করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এতে দুটি উপাদান বিদ্যমান থাকে যার প্রত্যেকটি দৈর্ঘ্য মধ্য ফ্রিকোয়েন্সি অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয় এবং এদেরকে তাদের প্রান্তীয় অবস্থানে সংযুক্ত করা থাকে। ফলে এদের
প্রান্তের মধ্যে ভোল্টেজ সমান থাকে এবং যতদূর সম্ভব বিকিরণ ফিল্ডকে একত্রিত করতে উভয় অর্ধতরঙ্গ উপাদানকে প্যারালালে সংযোগ করতে হয়। এরূপ অ্যান্টেনা সাধারণত ডাইপোল অ্যান্টেনা থেকে ভিন্নতর বৈশিষ্ট্যের হয়ে থাকে, ব্যবহারিক ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। একটি ভোল্টেজ অ্যান্টেনা সাধারণত ডাইপোল অ্যান্টেনার অনুরূপ কাজ করে। ইয়াগি অ্যান্টেনা। ইয়াগি অ্যান্টেনা মূলত বিভিন্ন অ্যান্টেনা উপাদানের ইয়াগি অ্যান্টেনা মূলত বিভিন্ন অ্যান্টেনা উপাদানের সাথে ব্যবস্থাপনা উপাদানের মাধ্যমে ব্যবস্থাপনা। ইয়াগি অ্যান্টেনা মূলত বিভিন্ন অ্যান্টেনার উপাদানের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। ইয়াগি অ্যান্টেনাতে ড্রাইভিং উপাদান হিসাবে অর্ধতরঙ্গ ডাইপোল ব্যবহার করা হয়, একটি প্রতিফলক এবং এক বা একাধিক পরিচালক ব্যবহার করা হয়। একটি ইয়াগি অ্যান্টেনার মধ্যে একটি প্রতিফলক এবং এক বা একাধিক পরিচালক ব্যবহার করা হয়। এতে ড্রাইভিং উপাদানের সাথে প্যারাসিটিক উপাদানসমূহ ব্যবহারের ফলে গেইন এবং ডাইরেক্টিভিটি উভয়ই বৃদ্ধি লাভ করে। এখানে একটি রিফ্লেক্টর, ড্রাইভার, ডিরেক্টর একটা ইয়াগি অ্যান্টেনার মধ্যে দেওয়া আছে, যেগুলোর মধ্যে এখানে একটা ড্রাইভার সোর্স দেওয়া আছে, একটা রিফ্লেক্টর দেওয়া আছে, ডিরেক্টর দেওয়া আছে, যেগুলো নিয়ে একটা ইয়াগি অ্যান্টেনা গঠন করা হয়। মার্কনি অ্যান্টেনার গঠন। যদি কোনো অ্যান্টেনাকে ভূমির খুব কাছাকাছি স্থাপন করা হয় তবে অ্যান্টেনাটি ভূমির সাথে সংযুক্ত থাক বা না থাক, ভূমি দর্পণ হিসাবে কাজ করে এবং ভূমি নিজে বিকিরণ পদ্ধতি অংশ হিসাবে কাজ করে। আমি আবার বলতেছি, যদি কোনো অ্যান্টেনাকে ভূমির খুব কাছাকাছি স্থাপন করা হয় তবে অ্যান্টেনাটি ভূমির সাথে সংযুক্ত থাক বা না থাক, ভূমি দর্পণ হিসাবে কাজ করে এবং ভূমি নিজে বিকিরণ পদ্ধতি অংশ হিসাবে কাজ করে। যেমন λ/4 পদ্ধতির দৈর্ঘ্য বিশিষ্ট অ্যান্টেনা নিচের প্রান্ত ভূমিতে স্থাপন করলে ভূমিতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। উভয়ের মিলিত ক্রিয়ার অর্ধতরঙ্গ ডাইপোল অ্যান্টেনা গঠিত হয়। উভয়ের মিলিত ক্রিয়ায় অর্ধতরঙ্গ ডাইপোল অ্যান্টেনা গঠিত হয়। এরূপ অ্যান্টেনাকে মার্কনি অ্যান্টেনা বলে। মার্কনি অ্যান্টেনাতে অর্ধেক উপাদান ব্যবহার করা হয় এবং অপর উপাদান হিসাবে কাজ করে এবং ভূমি, এখানে ভূমি হবে যে ভূমিটা অপর উপাদান হিসাবে কাজ করে। মার্কনি অ্যান্টেনাতে ভোল্টেজ এবং কারেন্ট বিতরণ অর্ধতরঙ্গ ডাইপোলের অনুরূপ হয়ে থাকে। অর্ধতরঙ্গ ডাইপোলের অনুরূপ হয়ে থাকে। এখানে অপর বলতে ভূমি উপাদান হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো ভূমির সাথে যখন কোনো অ্যান্টেনা স্থাপন করি তখন যে সিগন্যালটা হয় তখন ওই সিগন্যালকে ভূমির থেকে আবার কি রিফ্লেক্ট হয় সিগন্যালগুলো। সেই কথাটাই বলতেছে যে আসলে এটা ভূমির কাছাকাছি যখন যে অ্যান্টেনাটা ব্যবহার করা হয় মার্কনি অ্যান্টেনা। হুইপ অ্যান্টেনার গঠন। যখন কোনো অ্যান্টেনা উলম্ব অক্ষ ব্যতীত সকল দিকে সকল দিকে শক্তি বিকিরণ করতে সক্ষম এবং এ ধরনের অ্যান্টেনা কোনো গাড়ি বা যানবাহনে ব্যবহার করা হয় তখন তাকে হুইপ অ্যান্টেনা বলে। যে যখন কোনো অ্যান্টেনা উলম্ব অক্ষ ব্যতীত লম্ব বরাবর যেটা থাকে ব্যতীত সকল দিকে শক্তি বিকিরণ চতুর্দিকে করতে সক্ষম এবং এ ধরনের অ্যান্টেনা কোনো গাড়ি বা যানবাহনে ব্যবহার করা হয় তখন তাকে হুইপ অ্যান্টেনা বলে। এক্ষেত্রে গাড়ি বা যানবাহনে λ/4 দৈর্ঘ্য বিশিষ্ট অ্যান্টেনা স্থাপন করা হয় এবং গাড়ি বা যানবাহনের ভূমি হিসাবে কাজ করে। যেমন আমরা যখন কোনো গাড়ির পিছনে বা গাড়ির সামনে, বর্তমানে প্রত্যেক ম্যাক্সিমাম গাড়িতে আছে বা গাড়ির উপরে যে অ্যান্টেনাটা ব্যবহার করি এরকম অ্যান্টেনা, এটাকে হুইপ অ্যান্টেনা বলে। অর্থাৎ সে তার চতুর্দিকে কি করে সিগন্যাল ট্রান্সমিট করতে পারে বা রিসিভ করতে পারে। তাহলে 10.4 এবং 10.5 আছে এন্ড ফেয়ার ও ব্রডসাইড এর গঠন এবং কার্যপ্রণালী। এন্ড ফেয়ার ব্রডসাইড এরে একই মাপের অনেকগুলো ডাইপোলকে একটি সরল রেখা বরাবর সমান দূরত্বে সজ্জিত করে সবগুলো ডাইপোলকে একই উৎস হতে সমান মানের এবং একই ফেজে উত্তেজিত করা হয়। বলছে ব্রডসাইড এরে একই মাপের অনেকগুলো ডাইপোলকে একটি সরল রেখা বরাবর সমান দূরত্বে সজ্জিত করে
সবগুলো ডাইপোলকে একই উৎস হতে সমান মানের এবং একই ফেজে উত্তেজিত করা হয়। এরূপ ব্যবস্থাপনাকে ব্রডসাইড অ্যারে বলা হয়। ইহা ডাইপোল সমূহের সহজতর বিন্যাস। নিচের চিত্রে ব্রডসাইড অ্যারে প্রদর্শন করা হয়েছে। একই মাপের অনেকগুলো ডাইপোলকে একটি সরল রেখা বরাবর সমান দূরত্বে সজ্জিত করে সবগুলো ডাইপোলকে একই উৎস হতে সমান মানের এবং একই ফেজে উত্তেজিত করা হয়। এরূপ ব্যবস্থাপনাকে ব্রডসাইড অ্যারে বলা হয়। ইহা ডাইপোল সমূহের সহজতর বিন্যাস। নিচের চিত্রে ব্রডসাইড অ্যারে প্রদর্শন করা হয়েছে। এই যে ডাইপোলগুলোকে নির্দিষ্ট সরলরেখা বরাবর সাজানো হয়েছে, নির্দিষ্ট দূরত্বে সবগুলো ডাইপোল একই মানের ফেজ উত্তেজিত করে। এরূপ ব্যবস্থানে ব্রডসাইড অ্যারে বলা হয়, যার চিত্রটা নিচে দেওয়া হলো। ইনফেয়ার এরেতে অনেকগুলো অভিন্ন এন্টিনাকে রেখে বরাবর সমান দূরত্বে স্থাপন করা হয় এবং প্রত্যেকটি এন্টিনাকে সমান মানের কারেন্ট দ্বারা উত্তেজিত করা হয়। বাহ্যিকভাবে ব্রডসাইড এরে এবং ইনফেয়ার এরে দৃশ্যত একই, তবে ইনফেয়ার এরেতে বিভিন্ন উপাদান ক্রমবর্ধমান ফেজ পার্থক্য বিদ্যমান রাখা হয়। ক্রমবর্ধমান, আস্তে আস্তে যেটা বৃদ্ধি পায়। নিচের চিত্রে ইনফেয়ার এরে প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ এরকম নির্দিষ্ট দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে। 10.6 এন্টিনা কাপলিং ও ইম্পিডেন্স ম্যাচিং। অধিকাংশ ক্ষেত্রে এন্টিনার ইনপুটে বিশুদ্ধ রেজিস্টিভ হয় না। এই জন্য এন্টিনাকে সরাসরি বা প্রেরণ লাইনের মাধ্যমে ট্রান্সমিটারের ট্যাঙ্ক সার্কিটের সাথে যুক্ত করতে অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য ট্রান্সমিটারের সাথে এন্টিনাকে যুক্ত করতে ম্যাচিং নেটওয়ার্কের প্রয়োজন হয়। এই ধরনের ম্যাচিং নেটওয়ার্ককে এন্টিনা কাপলার বা কাপলিং নেটওয়ার্ক বলে। কাপলিং নেটওয়ার্কে সাধারণত রিঅ্যাক্টেন্স এবং ট্রান্সফরমার সময়ে গঠন করা হয়ে থাকে। কাপলিং নেটওয়ার্ক ট্রান্সমিটার এবং এন্টিনার মধ্যে ইম্পিডেন্স ম্যাচিংও নিশ্চিত করে। তো অধিকাংশ ক্ষেত্রে এন্টিনার ইনপুটে বিশুদ্ধ রেজিস্টিভ হয় না। এই জন্য এন্টিনাকে সরাসরি বা প্রেরণ লাইনের মাধ্যমে ট্রান্সমিটারের ট্যাঙ্ক সার্কিটের সাথে যুক্ত করতে অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য ট্রান্সমিটারের সাথে এন্টিনাকে যুক্ত করতে ম্যাচিং নেটওয়ার্কের প্রয়োজন হয়। এই ধরনের ম্যাচিং নেটওয়ার্কে এন্টিনার কাপলার বা কাপলিং নেটওয়ার্ক বলে। কাপলিং নেটওয়ার্ককে সাধারণত রিঅ্যাক্টেন্স এবং ট্রান্সফরমার সময়ে গঠন করা হয়ে থাকে। কাপলিং নেটওয়ার্ক ট্রান্সমিটার এবং এন্টিনার মধ্যে ইম্পিডেন্স ম্যাচিংও নিশ্চিত করে। যাও এই পর্যন্তই আজকে আমাদের ছিল দশম অধ্যায়ের এন্টিনা কাপলিং ইম্পিডেন্স ম্যাচিং। আরেকটা পয়েন্ট আছে 10.7, ওটা বাড়ির কাজের জন্য আমরা দিয়ে দিছি। যে এখানে বাড়ির কাজ হচ্ছে যে আগামী ক্লাসে আগে তোমরা তোমাদের সংশ্লিষ্ট টিচারের কাছে যে সেশনাল ওয়ার্কটা জমা দিবে সেটা হচ্ছে ডাইপোল। আমরা 10.3 যেটা বলছি ডাইপোল, ফোল্ডেড ডাইপোল, আগে মার্কনি এবং হুক এন্টিনার গঠন করছি, তার কার্যপ্রণালী এটা বাকি আছে। তোমরা প্রত্যেকটা এন্টিনা, যেহেতু তোমাদের বেসিক এন্টিনা সম্বন্ধে ধারণা হয়ে গেছে এবং কীভাবে গঠন করে সেটাও ধারণা হয়েছে, তো এখন তোমরা এটার কার্যপ্রণালীগুলো সেশনাল খাতা হিসাবে সংশ্লিষ্ট টিচারের কাছে, অর্থাৎ তুমি যে পলিটেকনিকে পড়ো ওই পলিটেকনিকে এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট টিচার আছে তার কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করলো। তাহলে তোমার এইটার উপর ভিত্তি করেই তারা ওই শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, উনি তার সেশনাল মার্ক দেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে 10.7 লগ পিরিয়ডিক এন্টিনার ব্যাখ্যা। এই দুইটা পয়েন্টই তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, যে বাড়ির কাজটা তোমরা হোম অ্যাসাইনমেন্ট হিসাবে করবে। যদি এই অধ্যায়ে কোনো প্রশ্ন থাকে তাহলে বুঝতে অসুবিধা হয় দশম অধ্যায়ের কোনো কিছু, তাহলে আগামী ক্লাসে আবার আগামী বুধবার আমরা আবার এই একই ক্লাসে আসবো, একই সময় 8:30-এ। তখন এই প্রশ্নগুলোর মানে ইনবক্সে রেখে দেওয়া প্রশ্নগুলো আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা সবসময় তুমি দেখতে পারবে, যেখানে লুট করা আছে www.skill.gov.bd.com-এ। এই ওয়েব পেজ, এই ফেসবুক পেজে গিয়ে এইটাতে গেলে
অ্যাড্রেসে গেলে তুমি ওই ক্লাসগুলো দেখতে পারবে। আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 11 রেডিও ওয়েভ প্রপাগেশন। রেডিও ওয়েভ প্রপাগেশনে 1.1 আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রকৃত বৈশিষ্ট্য, 11.2 আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পোলারাইজেশন সহ বৈশিষ্ট্য, 11.3 আছে রেডিও ওয়েভ প্রপাগেশনের রীতি, 11.4 আছে ফ্রিকুয়েন্সি, দূরত্ব ও প্রয়োগের উপর ভিত্তি করে রেডিও ওয়েভের শ্রেণী বিভাগ, 11.5 আছে গ্রাউন্ড স্পেস এবং স্কাই ওয়েভ প্রপাগেশনের বৈশিষ্ট্য, 11.6 আছে সামারফিল্ড সমীকরণ ও গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনের প্রভাব, 11.7 আছে ওয়েভ প্রপাগেশনের উপর পরিবেশের প্রভাব, 11.8 আছে স্পেস ওয়েভ প্রপাগেশনের ফিল্ড লব্ধি এবং রেঞ্জের বর্ণনা। তা আমাদের কথা হচ্ছে তুমি আগামী ক্লাসে যদি এই 11তম অধ্যায়ের এই টপিকগুলো একটু দেখে আসো, তাহলে হয়তো ক্লাসগুলো বুঝতে, ওই দিন ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে এবং অতি দ্রুতই তুমি ক্লাসটা ক্যাচ করতে পারবে। তা আশা করি সবাই আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা দেখে আসবে। তাহলে এই আশা ব্যক্ত করে সবাইকে, যারা ধৈর্য ধরে আমার ক্লাস শুনছ এবং ক্লাস শোনার জন্য সকলকে ধন্যবাদ এবং সুখে থাকো। দেশের এই পরিস্থিতিতে সবাই নিজেকে সেফ রাখো, পরিবারকে সেফ রাখো এবং বাহিরে কম যাও, বাহিরে গেলে প্রয়োজনের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।